আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস ওয়ানটা আমি মানে একদম রেকর্ডেড অবস্থায় দিয়ে দেবো। এটা কোনো এডিট হবে না, কোনো কাট টাট বা কোনো পার্ট বাই পার্ট ভাগ করব না আমি, কারণ এই ক্লাসটা আমি জাস্ট এটা আপনাদের বোঝার জন্য, জাস্ট আপনারা বুঝতে পারলেই হবে। এটা মুখস্থ করা বা একদম 100% ইউটিলাইজ করার কোনো ব্যাপার এখানে নাই, কারণ আজকে যে কথাগুলো বলবো এগুলো বেশিরভাগই হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, কিন্তু আমি চাই আপনারা এই থিওরিগুলো জানেন, কারণ এই থিওরিগুলো জানলে আপনাদেরই লাভ। অনেক ডেভেলপার আছে যারা জানে না যে আসলে কোড কিভাবে কাজ করে, ব্যাকগ্রাউন্ডে কিভাবে রান হয়, এই জিনিসটা কিভাবে ইন্টারপ্রেট হয় বা কম্পাইল হয়, এই জিনিসগুলো অনেকে জানে না। কিন্তু এই জিনিসগুলো জানলে আপনার হয়তো বা আপনি ইন্টারভিউতে কোনো কোশ্চেন এই টাইপের পাবেন না, কিন্তু বাট আপনার লাভ আছে। আপনি যদি কখনো আমি যেমন আপনাদেরকে শিখাইতেছি, এরকম ভবিষ্যতে যদি আপনিও কাউকে শিখান, তখন আপনার এই জিনিসটা খুবই কাজে দিবে, কারণ তখন যদি তাদেরকে আপনি ব্যাখ্যা করতে পারেন, যদি কিউরিয়াস স্টুডেন্ট হয় তাহলে সে অবশ্যই প্রশ্ন করবে যে আচ্ছা আমরা তো এখানে জাস্ট ইংলিশের মতো কিছু ভাষা লিখতেছি, কিন্তু কম্পিউটার তো আমি জানি যতটুকু পড়ছিলাম, যতটুকু বুঝছিলাম, 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। তাহলে 0 আর 1 যদি শুধু বুঝে, তাহলে এই জিনিসগুলো বুঝলো কেমন? এখানে তো 0 আর 1 না, অন্য কিছু আছে। তখন তাদেরকে আপনি ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবেন। এই জন্য আমি চিন্তা করলাম যে না, ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা আপনাদের সাথে বলে নেওয়া উচিত অ্যাবাউট প্রোগ্রামিং অ্যান্ড পাইথন। তো প্রথম কথা হচ্ছে, প্রোগ্রামিং ভাষা কি? প্রোগ্রামিং ভাষা হচ্ছে সেই জিনিসটা যেটার মাধ্যমে আপনি কম্পিউটারকে নির্দিষ্ট কিছু টাস্ক দিয়ে দেন। যেমন আপনি কম্পিউটারকে কম্পিউটার কিন্তু খুবই ইন্টেলিজেন্ট, বাট সে কিন্তু বোকা। তাকে যদি আপনি কিছু নিজে না বলে দেন, সে কিছুই করবে না, ঠিক আছে? আপনি যদি তাকে ইনস্ট্রাকশনটা খুব প্রপার ওয়েতে দিতে পারেন, তাহলেই সে কোনো কাজ করতে পারবে। আপনি যদি তাকে প্রপার ওয়েতে ইনস্ট্রাকশন না দিতে পারেন, তাহলে সে কোনো কাজ করবে না। আমরা যেই ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারকে দিই থ্রু আউট এ ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা কম্পিউটারকে কোনো কাজ করার জন্য বা কোনো টাস্ক যেভাবে দেই বাই ইউজিং এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই জিনিসটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের হয়, তার মধ্যে একটা হচ্ছে পাইথন। এবং আমি কেন আপনাদেরকে পাইথন প্রথমে শিখাচ্ছি, এটার ব্যাপারেও যুক্তি আছে, এটার বিরুদ্ধেও যুক্তি আছে, এটার পক্ষেও আছে, বিপক্ষেও আছে। আমি সবগুলো এক্সপ্লেইন করব এবং আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। তো প্রথম কথা হচ্ছে, কেন প্রোগ্রামিং ভাষার প্রয়োজন? কম্পিউটার একটি বুদ্ধিহীন মেশিন, এবং এটা কেবলমাত্র নির্দেশ পেলে কাজ করতে পারে। প্রোগ্রামিং ভাষা ছাড়া আমরা কম্পিউটারকে কার্যকরী নির্দেশনা দিতে পারতাম না। এটা সত্যি। আমরা কম্পিউটার অনেক ইন্টেলিজেন্ট হইলেও সে কিন্তু একটা বোকা বাক্স। তাকে যদি আমরা ভালোভাবে প্রপার ওয়েতে ইনস্ট্রাকশন না দিতে পারি, তাহলে সে কখনোই আমাদের যে কাঙ্ক্ষিত যে জিনিসটা চাওয়ার, সেই জিনিসটা আমাদেরকে দিতে পারবে না। তাই কম্পিউটার ইন্টেলিজেন্ট অবশ্যই, কিন্তু কম্পিউটার ইন্টেলিজেন্ট হওয়ার আগে যে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতেছে তাকে ইন্টেলিজেন্ট হইতে হবে। এখন আপনি যদি না জানেন যে আপনি একটা ডিজায়ার্ড ওয়ার্ক করতে যাচ্ছেন, কম্পিউটারকে দিয়ে করাতে যাচ্ছেন, এবং আপনি জানেন না যে এই কাজটার প্রসিডিউর কি, কারণ আপনি যদি প্রসিডিউর না জানেন, আপনি কম্পিউটারকে ভালোভাবে প্রসিডিউরটা বলতে পারবেন না, কম্পিউটারও ভালোভাবে করবে না। আমরা জটিল সমস্যার সমাধান বের করতে পারি থ্রু আউট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লাইক আমরা যদি একটা অ্যাপ বানাইতে চাই, যেই অ্যাপটা আমাদেরকে এই যে ফুড ডেলিভারির কাজ করবে, যে একজন মানুষ ফুড বিক্রি করে, আরেকজন মানুষ ফুড খাইতে চায়, এবং আরেকজন মানুষ ডেলিভারি দেয়। এই তিন টাইপের মানুষকে কানেক্ট করবো থ্রু আউট এ সফটওয়্যার, যে জিনিসটা বা থ্রু আউট এ প্রোগ্রাম। ওই প্রোগ্রামটা আমাদের তৈরি করতে হবে কি দিয়ে? অবশ্যই ওই প্রোগ্রামটা আমাদের তৈরি করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবং এটা একটা রিয়েল লাইফ প্রবলেম এবং রিয়েল লাইফ সলিউশন, যেটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সলভ করতে পারি। এবং দ্বিতীয় যে কথাটা হচ্ছে, বিভিন্ন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট এবং গেম তৈরি করতে পারি। এখন কথা হচ্ছে, সফটওয়্যার আমাদের প্রবলেমের সলিউশন দেয়, এবং অ্যাপ্লিকেশন এটাও আমাদের প্রবলেমের সলিউশন দেয়, কিন্তু ওয়েবসাইট এটাও দেয়। গেম কি আমাদের প্রবলেমের সলিউশন দেয়? অবশ্যই দেয়। কিভাবে দেয়? আমরা যখন বিনোদন পাই না বা আমাদের বিনোদনের দরকার আছে, সেই বিনোদন জিনিসটা আমাদের কাছে ইজিলি দিয়ে দেয় হচ্ছে গেম। আমরা কিছু মেন্টাল হ্যাপিনেস এবং মেন্টাল ডোপামিন পাই গেম খেলার মাধ্যমে, এবং যার মাধ্যমে আমরা আসলে খুবই খুশি থাকি বা বিনোদন পাই আর কি, বিনোদিত থাকি। এখন এই যে আমাদের রিয়েল লাইফের সাথে সারাউন্ডেড যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। আগে লাগতো না, কারণ কি? আগে আমাদের কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করার মতো ডিভাইস ছিল না। আস্তে আস্তে আমরা খুব মডার্ন হয়েছি, আস্তে আস্তে আমরা খুব ইন্টেলিজেন্ট হয়েছি, আমাদের জীবনযাত্রা কঠিন হওয়া শুরু করছে। এবং আমরাও আগে চিন্তা করতাম যে একজনের সাথে বসে বসে লুডো খেলা যায় কিনা, এখন আমরা একাই লুডো খেলতে পারি। যে কম্পিউটারকে আমরা বোর্ড বানিয়ে দিলাম, আর আমরা নিজেরা প্লেয়ার, আমরা কম্পিউটারের সাথেই লুডো খেলতে পারি। এই আর কি। স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে সময় ও শ্রম সাশ্রয় করতে পারি।
অটোমেটেড যে ওয়ার্কগুলো আছে, যে আপনি একটা কাজ একের পর এক করে যাচ্ছেন সেম নিয়মে, এই কাজগুলো মানুষদেরকে দিয়ে করাইলে আপনার বেশি টাইম নষ্ট হয় এবং বেশি টাকা নষ্ট হয়, বেশি শ্রম নষ্ট হয়। আপনি এই কাজগুলো অটোমেটেড করে ফেলতে পারেন থ্রু আউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং বৈজ্ঞানিক গবেষণা লাইক ডেটা সায়েন্স এবং ডেটা অ্যানালাইসিস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হচ্ছে এআই, এগুলো উন্নয়ন করার জন্য আমাদের লাগে, কি বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, এই কাজগুলো আমরা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে করি সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সরি, আমার একটু সমস্যা হচ্ছে, আমার একজন ফোন দিছিল। আচ্ছা, প্রোগ্রামিং ভাষা কি প্রোগ্রামিং ভাষা দিয়ে কি করা যায়? প্রোগ্রামিং ভাষা দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি, গেম ডেভেলপমেন্ট করতে পারি, ডেটা অ্যানালাইসিস করতে পারি, এবং লাইক কি বলে এটা, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করতে পারি এবং অটোমেশন করতে পারি। এবং এখানে যতগুলো জিনিস দেখতেছেন ওয়েব ডেভেলপমেন্ট পাইথন দিয়ে করা যায়, অ্যাপ ডেভেলপমেন্ট হয়তো বা করা যায় না, মানে আমি যতদূর জানি, আমার জানার মতো, আমি জানি না যে অ্যাপ ডেভেলপমেন্ট করা যায় কিনা, বাট আমার মনে হয় করা যায় না। গেম ডেভেলপমেন্ট করা যায়, পাই গেম নামের একটা মানে আছে, ফ্রেমওয়ার্ক আছে, ওই ফ্রেমওয়ার্কের মাধ্যমে পাইথন দিয়ে গেম ডেভেলপমেন্ট করা যায়। ডেটা অ্যানালিসিসের জন্য তো অবশ্যই পাইথন বেস্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, পাইথনই যে এখানে অধিপত্য মানে রাজত্ব করতেছে। অটোমেশন মানে পাইথন দিয়েও করা যায়, অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও করা যায়, পাইথন দিয়ে বেশি হয় আর কি। এখন আপনি যদি পাইথন শিখেন, আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে অনেকগুলো ফিল্ডে মানে হালকা পাতলা জ্ঞান নিতে পারবেন, আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। আপনি যদি হয়তো বা জাভাস্ক্রিপ্ট বা জাভা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি করতেন, তাহলে আপনার আবার এক্সট্রা করে মানে ব্যাকএন্ডের জন্য হয়তো বা পাইথন শেখা লাগতো, বা ব্যাকএন্ডের জন্য হয়তো বা জাভা শেখা লাগতো, বা ডটনেট শেখা লাগতো, অথবা জাভাস্ক্রিপ্ট শেখা লাগতে পারতো। হ্যাঁ, তো আপনি পাইথন শিখলে একসাথে অনেকগুলো জিনিস পেয়ে যাচ্ছেন, কিন্তু অবশ্যই কিছুটা মানে এত সহজও না, যত সহজ বলতেছি তত সহজও না। এখন পাইথন প্রোগ্রামিং ভাষা দিয়ে কি করা যায়, এই যে এখানেই দেওয়া আছে, এই যে আমি যেগুলো বলছি ওগুলোই। হ্যাঁ, একটা বলি, সাইবার সিকিউরিটি এবং হ্যাকিংও করা যায়। এবং আইওটি লাইক মানে ডিভাইসেস তৈরি করার ক্ষেত্রে, মানে ক্যালকুলেটর যে একটা ডিভাইস, আইওটি ডিভাইস মানে ইন্টারনেট অফ থিংস, এই আইওটি ডিভাইসগুলো তৈরি করার ক্ষেত্রে আপনার লাগবে, পাইথন লাগবে। এবং পাইথন কেন গুরুত্বপূর্ণ? পাইথন গুরুত্বপূর্ণ কারণ পাইথন ল্যাঙ্গুয়েজটা মানে এটারে কি জানি বলে, 3S বলে খুব সম্ভবত, সুপার ইজি, সুপার ফান অ্যান্ড সুপার পাওয়ারফুল। এই তিনটা জিনিস বলা হয় পাইথনকে, বুঝছেন? পাইথন খুবই সহজ এবং পাঠযোগ্য, কারণ পাইথন ল্যাঙ্গুয়েজ জাস্ট আপনি ইংলিশের মতো পড়তে পারবেন, যে ইংলিশ যেভাবে রিড করে এটা খুবই রিডেবল, মানে পাঠযোগ্য, এখানে আমি লিখছি মানে খুবই রিডেবল, এটা আপনি খুব সহজে পড়তে পারবেন এবং বুঝতে পারবেন। এবং এটার পাইথনের প্রচুর লাইব্রেরি আছে, ফ্রেমওয়ার্ক আছে, আপনি জ্যাঙ্গো, ফ্লাস্ক, ডিআরএফ, অনেক কিছু আছে, নামপাই, পান্ডাস, তারপরে অনেক কিছু আছে যেগুলো দিয়ে আপনি পাইথন ডেভেলপমেন্ট এবং পাইথন ইঞ্জিনিয়ারিং খুব ইজিলি করতে পারবেন। আপনার মানে আপনি ভাবে করা লাগবে না, আপনার ফ্রেমওয়ার্ক থেকে আপনি নিয়ে আসতে পারবেন। তারপরে কমিউনিটি সাপোর্ট, পাইথন বহুত বড় একটা ল্যাঙ্গুয়েজ। আমার মনে হয় পাইথন কত সালে, পাইথন 1990 সালে খুব সম্ভবত ক্রিয়েট করা হয়েছিল। আজ প্রায় পাইথনের 34 বছর নাকি, হ্যাঁ 34 বছর ধরে পাইথন পৃথিবীতে আছে, এবং পৃথিবীতে তার প্রায় 34 বছর যদি একটা ল্যাঙ্গুয়েজ থাকে এবং এই ল্যাঙ্গুয়েজ নিয়ে এত ধরনের কাজ হয়, তাহলে বুঝতেই তো পারতেছেন কত বড় কমিউনিটি আছে। এই কমিউনিটিতে আপনি মানে বুড়া মানুষও পাবেন, আবার আমার মতো জোয়ান মানুষও পাবেন, যে একদম অল্প বয়সী। এবং পাইথন জাস্ট একমুখী একটা ল্যাঙ্গুয়েজ না, মানে মাল্টি পারপাস ল্যাঙ্গুয়েজ পাইথন। আপনি যে কোনো কাজ করতে পারবেন পাইথন দিয়ে। আপনি পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস করতে পারবেন, যেটা মানে বিজনেসের ক্ষেত্রে লাগে। আপনি পাইথন দিয়ে ডেটা সায়েন্স করতে পারবেন, পাইথন দিয়ে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারবেন, মেশিন লার্নিং করতে পারবেন। এগুলো হচ্ছে মানে হাই লেভেল কম্পিউটিং। এবং লো লেভেল কাজ যেগুলো করতে চান, মানে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে ভাই পাইথন কেন ইউজ করব, জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করবো না? জাভাস্ক্রিপ্টেরও ইউজ কেস আছে, পাইথনেরও ইউজ কেস আছে। পাইথনের যে ইউজ কেস, সেটা হচ্ছে পাইথন দিয়ে আপনি খুব সুন্দরভাবে মানে অনেক ডেটা আলা যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটগুলো হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে? তো এই যে পাইথন গুরুত্বপূর্ণ কেন এটা বললাম। এবার আমি একটা কথা বলি, যে প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন কেন শিখতেছি, সি কেন শিখতেছি না? যদি সি শিখেতে পারতাম খুবই ভালো হইতো, ঠিক আছে? কিন্তু পাইথন আমি শিখেতেছি কি কারণে? কারণ পাইথন কমিউনিটি বড়। হ্যাঁ, এখন আপনাদেরকে সি করাইলাম, সি করানোর পর আরেকটা ল্যাঙ্গুয়েজ আমার শেখানো লাগবে এক্সট্রা করে। আমি চিন্তা করলাম যে না, সময় নেই, পাইথনই আগে শিখি।
ঠিক আছে। কারণ আপনারা যদি মনে করেন যে না আমরা সি আগে শিখবো, সি আগে শিখলে মনে করেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে তাড়াতাড়ি শিফট করতে পারবেন। এখন আপনারা যদি চান যে আগে সি শিখবেন, আরেকটা কারণ হচ্ছে সি আমরা ইন্টারে করি। আমি আশা করতে পারি যে আপনারা ইন্টারে যেহেতু সবাই পড়ছেন, তার মানে আপনারা মোটামুটি সি পারেন, এই জিনিসটা আশা করি। যদি না পারেন আমি হয়তো বা করতে পারি যে প্রথম ল্যাঙ্গুয়েজ হিসাবে সি ক্লাস নিতে পারি, স্বাভাবিক। তো প্রোগ্রামিংয়ের বিভিন্ন ধরন আছে বা টাইপ আছে, যেমন উচ্চ স্তরের ভাষা, বা আমি এগুলো একদম বাংলা করে ফেলছি, এটার জন্য আমি সরি। এটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় এটা অ্যাজ লাইক পুরো মানুষের ল্যাঙ্গুয়েজের মতো, একদম ইজি। এবং এগুলোর মধ্যে পড়ে কে কে, এগুলোর মধ্যে পড়ে পাইথন, জাভা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? জাভা মিড লেভেল, আমি হাই লেভেল দিয়ে দিছি, জাভা মিড লেভেল। পাইথন, জাভাস্ক্রিপ্ট এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলো দিয়ে আপনি এত কিছু বোঝা লাগবে না, আপনার মেমোরি অ্যালোকেশন হাবি জাবি বা অনেক কমপ্লেক্স জিনিস না, একদম ইজিলি জাস্ট ইংলিশ বলার মতো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, একদম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট আপনার নাম দিলেন ইমদাদ হোসেন, মুত্তাকি, তারেক জামিল ভাই, নাম দিলেন আপনার নাম প্রিন্ট হয়ে গেল, বুঝতে পারলেন? এবং নিম্ন স্তরের ভাষাটা এটা মেশিংয়ের খুবই কাছাকাছি, এবং এটা দিয়ে আপনি মানে অ্যাজ লাইক আপনি মানে মেশিং লাইনে কোড, মেশিং ল্যাঙ্গুয়েজে কোড করতেছেন এই টাইপের মনে হবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিং কোড, এই জিনিসগুলো আর কি অত মানে রিডেবল না, বা মানে কি বলবো, এটা শেখার জন্য অত ইজি না। প্রক্রিয়াজাত মানে প্রসিডিউরাল, এগুলো নির্দিষ্ট ক্রমে চলে, মানে উপরের লাইনটা নিচের লাইনটা কখনো উপরের লাইনের আগে এক্সিকিউট হবে না, উপরের লাইনটাই আগে এক্সিকিউট হবে। এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে মানে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে মানে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড, এটা তো লাগবেই, আপনি মানে অনেকগুলো মানে বস্তুভিত্তিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ডেটা বা আচরণ একটা অবজেক্ট আকারে ব্যবহৃত হয়, মানে অবজেক্ট ক্লাস, মানে এখানে আপনি মানে খুব গোছানো ওয়েতে এবং প্রপার ওয়েতে মানে প্রোগ্রামিং করতে পারবেন। এটা বড় বড় সফটওয়্যার যখন ডেভেলপ করবেন তখন আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লাগবে, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছাড়া আপনি মানে ভালো কিছু করতে পারবেন না, এটা আশা করা যায় না আর কি। তারপরে ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার মধ্যে ফাংশন থাকে, মানে আমরা যখন ছোট অনেক বড় একটা কাজ, ধরেন গেমের মধ্যে একটা মানে গ্রাফিক্যাল ইন্টারফেসটা কন্ট্রোল করা, তারপরে গুলির মানে বাটনসগুলো কন্ট্রোল করা, তারপরে ক্যারেক্টারটা কন্ট্রোল করা, এগুলো আলাদা আলাদা করে আমরা এক একটা ফাংশনে ঢুকায় রাখি, এবং এক একটা ফাংশন থেকে বের করে আস্তে আস্তে এক্সিকিউট করি, কাজ করি। এই জিনিসগুলো হচ্ছে ফাংশনাল প্রোগ্রাম, মানে ফাংশনাল ভাবে কাজ করার জন্য ফাংশনাল ল্যাঙ্গুয়েজ লাগে। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজেও ফাংশন ইউজ করা যায়, আবার অনেক ফাংশনাল ল্যাঙ্গুয়েজ আছে যেটার ভিতরে অবজেক্ট ঢুকানো যায়। যেমন সি এর মধ্যে আপনি যেমন দেখেন, সি এর মধ্যে সি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বাট সি হচ্ছে কি ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আবার স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি স্ট্রাকচার দিয়ে অবজেক্টের কাজ করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যেহেতু আপনার কাছে অপশন আছে অবজেক্ট ওরিয়েন্টেডের, আপনি কেন ফাংশনাল ইউজ করবেন, সরি হ্যাঁ নাকি স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, হ্যাঁ এইটা। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে স্ক্রিপ্টিং ভাষাগুলো আর কি মানে স্ক্রিপ্ট করে আর কি, মানে ছোট মানে ইয়ে দেওয়া লাগে না, সেমিকোলন টোলন দেওয়া লাগে না, স্ক্রিপ্ট লেখার মতো আর কি। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মার্কআপ হচ্ছে যেগুলো আর কি HTML XML এগুলো হচ্ছে মার্কআপ, আর SQL মানে এটা হচ্ছে ডেটাবেজের, এটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এগুলো লাগে আর কি। প্রোগ্রামিং ভাষার মধ্যে পার্থক্য আছে, আমি এই জায়গায় যাই, উচ্চ স্তরের ভাষাগুলো আর কি একটু ইজি হয়, আর নিম্ন স্তরের ভাষাগুলো একটু মানে মেশিন কোডের কাছাকাছি হয়, বুঝতে কষ্ট হয়। দক্ষতার দিক দিয়ে হয়তোবা নিম্ন স্তরের ভাষা বেশি অপটিমাইজড, আর উচ্চ স্তরের ভাষা কম অপটিমাইজড, এফিসিয়েন্সি কম। কিন্তু তার মানে এই না যে আপনি উচ্চ স্তরের বা মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করেন আপনার কোনো কাজই হবে না, এই টাইপের না, ঠিক আছে। তারপরে শেখার ধাপ, মানে হ্যাঁ উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজগুলো শেখা মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো শেখা খুবই সহজ, এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো শেখা এবং বিভাগ করা খুবই কঠিন। এবং পোর্টেবিলিটির কথা যদি বলি, উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজগুলো মনে করেন আপনি যে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবেন, কিন্তু নিম্ন স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো একটু মানে সায়েন্টিস্ট না হলে বা মাথার মধ্যে মানে একটু জাম না করাইলে আপনি সহজে আর কি করতে পারবেন না, ঠিক আছে। তারপর প্রক্রিয়াজাত বা প্রসিডিউরাল, আর হচ্ছে বস্তুভিত্তিক অবজেক্ট ওরিয়েন্টেড। প্রক্রিয়াজাত বা প্রসিডিউরালগুলো ধাপে ধাপে কাজ করে, উপরের লাইন নিচের লাইন নিচের লাইন নিচের লাইন এভাবে করে কাজ করে। আর অবজেক্ট ওরিয়েন্টেড কি, আপনি নিয়ে আসলেন অবজেক্ট বানায় রাখলেন, অবজেক্ট থেকে এভাবে আবার ক্লাস তৈরি করলেন, ক্লাস এভাবে করে মানে আপনার যখন লাগতেছে তখন আপনি ইউজ করে করতে পারলেন। আর রিউজিবিলিটির ব্যাপারটা হচ্ছে কি, মানে প্রসিডিউরাল জিনিসটা রিউজিবিলিটি একটু মানে কম, রিউজিবিলিটি করতে পারবেন না, কারণ আপনি অবজেক্ট বানায় অবজেক্ট তো বানাইতে পারতেছেন না, আপনার বারবার মনে করেন একটা জিনিস তৈরি করতে হবে, সে মানে
লুকেলাইক জিনিস বারবার তৈরি করতে হবে, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডে আপনি লুকেলাইক জিনিস মনে করেন একটা ইয়ে দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই অবজেক্ট থেকে ক্লাসে কনভার্ট করে। আর স্ট্রাকচারের কথা যদি বলেন, মানে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ফাংশন বাই ফাংশন আলাদা করা থাকে, আর অবজেক্ট ওরিয়েন্টেডগুলো মানে ক্লাস অবজেক্টে বিভক্ত থাকে, বুঝতে পারলেন? আর ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা যদি বলেন, ফাংশনাল প্রোগ্রামিং প্যারাডাইম স্ক্রিপ্ট, আচ্ছা এটা বাদ দেন, এটা লাগবে না। প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং কীভাবে কাজ করে এবং পাইথন প্রোগ্রামিং কীভাবে এক্সিকিউট হয়। হ্যাঁ, পাইথন প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুইটা জিনিসের মাধ্যমে মানে এক্সিকিউট হয়। একটা হচ্ছে ইন্টারপ্রেটার, আরেকটা হচ্ছে মানে কম্পাইলার। হ্যাঁ, এগুলোকে ট্রান্সলেটর বলে, আরও থাকতে পারে, আমি জানি না, আমার জানা মতো দুইটা আছে, তো আমি মানে বেশি রিসার্চ করি নাই। মানে আমার ইন্টারপ্রেটার আর হচ্ছে কম্পাইলার নিয়ে জানলে আপনার মোটামুটি হচ্ছে, কারণ আপনি তো কম্পিউটার সায়েন্সে পড়েন না, আপনারে কেউ প্রশ্ন করবে না, যে পরীক্ষা প্রশ্ন আসবে না, কিন্তু জেনে রাখা ভালো, দ্যাটস ওয়াই আমি এগুলো এক্সপ্লেন করতেছি। পাইথন ইন্টারপ্রেটারটা কীরকম, আপনি ইন্টারপ্রেট যখন করবেন একটা সিঙ্গেল লাইন থেকে সিঙ্গেল লাইন আপনাকে ইন্টারপ্রেট করে দেখাবে, একটা লাইন, হ্যাঁ, এই লাইনের পরে এই লাইন, একটা লাইন করে ইন্টারপ্রেট হবে। আর কম্পাইলার কি একসাথে পুরাটা কম্পাইল হয়ে যাবে। দেখি আমি এটা কি ঠিক লিখছি নাকি। একটি সফটওয়্যার প্রোগ্রাম রান টাইম, সরাসরি এই যে ছোট কোড টুকরো পরীক্ষা করার জন্য উপযোগী, ঠিক আছে? মানে ওই যে পাইথন শেলের মধ্যে বা পাইথন শেলই বলা হয়, বা পাইথন টার্মিনাল বা পাইথন শেলের মধ্যে বা পাইথন কনসোলের মধ্যে আমরা যেভাবে কোড করি না, ওইটা হচ্ছে ইন্টারপ্রেটারের মাধ্যমে ইন্টারপ্রেট হয়, বুঝতে পারছেন? এবং ইন্টারপ্রেটারের মাধ্যমে আমরা বড় কোডও রান করতে পারি, কিন্তু ওটা লাইন বাই লাইন এক্সিকিউট হয়। এবং আমরা যদি ইন্টারপ্রেটার কীভাবে কাজ করে সেটা জানতে চাই, তাহলে ইন্টারপ্রেটার কাজ করে কীভাবে, প্রথম কোডকে একক বা টোকেন বিভক্ত করে, ঠিক আছে? এই কোডের কাঠামো বুঝতে সাহায্য করে। আচ্ছা, এই যে ধরেন টোকেনটা হচ্ছে প্রিন্ট, তারপরে এইটা এরকম আলাদা করে ফেললো, তারপরে পার্সিং করবে। হ্যাঁ, টোকেনাইজেশনের পরে ইন্টারপ্রেটার কোডের সিনট্যাক্স পরীক্ষা করে দেখে এটি পাইথনের নিয়ম অনুযায়ী সঠিক কিনা। যদি ভুল থাকে তাহলে ইন্টারপ্রেটার কার্যকারিতা বন্ধ করে দেয় এবং এটি ত্রুটি বার্তা প্রদান করে। ত্রুটি মানে ভুল হয়েছে এই জিনিসটা আপনাকে বলে দেয়, ঠিক আছে? মনে করেন এখানে আপনি ব্র্যাকেট না দিয়ে দিলেন সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলেন, তখন আপনার একটা মানে এরর শো করবে, ঠিক আছে? এই আর কি, এইগুলো হচ্ছে বাইট কোড। এই যে এই জায়গায় যেগুলো দেখতেছেন এগুলো হলো বাইট কোড থেকে আমাদেরকে মানে জেভিএম এ কনভার্ট করে, জেভিএম থেকে ওই জিনিসটা জেভিএম এর কাছে যায়, জেভিএম ওই যে বাইট কোডটাকে করে ট্রান্সলেট করে তারপরে ও মেশিন কোডে কনভার্ট করে, বুঝতে পারলেন? আর পাইথন ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য হচ্ছে প্ল্যাটফর্ম নিরপেক্ষ, মানে যে কোনো অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন। ডাইনামিক টাইপিং, ভেরিয়েবলের ধরন টাইপ স্পষ্টভাবে নির্ধারণ করার প্রয়োজন হয় না। আচ্ছা, এগুলো তো লাগবে না। পাইথন কম্পাইলার, হ্যাঁ, পাইথন কম্পাইলারটা কি, একসাথে যে এখানে পড়ি দেখি, হলো একটি সফটওয়্যার প্রোগ্রাম যা পাইথন কোডকে সম্পূর্ণ মেশিন কোডের উপর যা সরাসরি হার্ডওয়্যার দ্বারা কার্যকর হতে পারে। পাইথন মূলত একটি ইন্টারপ্রেটেড ভাষা, যা তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে পাইথন কম্পাইলার ব্যবহৃত হয়, বিশেষ করে উচ্চ কার্যক্ষমতার জন্য বা লোডের, মানে অনেক বড় কোড হলে একসাথে কাজ করার জন্য বা একসাথে এক্সিকিউট করে ফেলার জন্য আমরা কম্পাইলার ইউজ করি। কম্পাইলার কীভাবে কাজ করে, ওই একই টোকেন করে, পার্সিং করে, তারপরে এই জিনিসটা মানে এসএটি তৈরি করে, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি তৈরি করে এবং কোডের গঠন তৈরি করে এবং গঠনগত প্রতিনিধিত্ব তৈরি করে। তারপর কম্পাইলার কোড বিশ্লেষণ করতে সাহায্য করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এসএটি কীভাবে, ওই জায়গায় যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে বাইট কোড, আর এটা হচ্ছে এসএটি, ঠিক আছে? এসএটি তৈরি হলে কম্পাইলার পাইথন কোডকে বাইট কোডে রূপান্তর করে। বাইট কোড হলো একটি মধ্যবর্তী কোড যা সরাসরি মেশিন কোড নয়, তবে পাইথন জেভিএম দ্বারা কার্যকর হতে পারে, বুঝতে পারলেন? তারপর অপটিমাইজেশন কি, অপটিমাইজেশন হয় হচ্ছে কম্পাইলারের এরপর কোডের কার্যক্ষমতা উন্নত করার জন্য বিভিন্ন অপটিমাইজেশন প্রক্রিয়া প্রয়োগ করে। অপ্রয়োজনীয় নির্দেশনা মুছে ফেলা বা পুনরাবৃত্তি এড়িয়ে কোডকে কার্যকরী ও দ্রুততর করা হয়। আচ্ছা, এই হচ্ছে ইন্টারপ্রেটার আর কম্পাইলারের পার্থক্য। পুরো কোডকে একবারে পাইথন কম্পাইলার একবারে কোডে রূপান্তর করে, আর ইন্টারপ্রেটার মানে এক লাইন করে। আর গতি যদি বলেন, কার্যকর সময় দ্রুত বেশি হচ্ছে কম্পাইলার, আর একটু ধীর হচ্ছে ইন্টারপ্রেটার। আর যদি শনাক্তকরণের কথা বলেন, কোড চালানোর আগে সব ত্রুটি শনাক্ত করে, ত্রুটি চালানোর সময় শনাক্ত করে। আচ্ছা, কোড চালানোর আগে কম্পাইলার সবগুলো ভুল ধরে ফেলে বা এররগুলো ধরে ফেলে, আর ইন্টারপ্রেটার করে কি মানে চালায় আস্তে আস্তে ধরে,
আমরা দুইটা দিয়েই দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর পাইথন কম্পাইলার যদি বলেন পাইপাই আছে, সিপাই আছে, এটা সি মানে সি প্রোগ্রামিং দিয়ে করা হয়তো বা। তারপরে এটাতে তো আমি উচ্চারণই করতে পারছি না, এটা কি নুট কে নাকি। আচ্ছা, পাইথন কিভাবে কাজ করে এটা তো বলছি, এই যে ওই জায়গায় যখন বলছি ওইটা এক্সপ্লেন হয়ে গেছে, তারপর আমি আরেকবার রাখছি আর কি, চলে আসছে পাইথন কেন, কিভাবে এবং কাজ। আচ্ছা, পাইথন তৈরি করার মূল লক্ষ্য ছিল প্রোগ্রামিং ভাষা তৈরি করা, সহজবোধ্য, পঠনযোগ্য পাঠযোগ্য এবং দ্রুত শেখা সম্ভব এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করার জন্য। ওনার নাম আমার মুখে আসে না আর কি, ওনার নাম এই যে এখানে দেওয়া আছে, গুইদো ভ্যান রোসম। কোড লেখার সময় কম লাগে, সহজে রক্ষণাবেক্ষণ করা যায়, জটিল প্রোগ্রামিং সমস্যা সমাধানে কাজ করে আর কি। এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এই ভদ্রলোক ইনভেন্ট করে 1990 বলছিলাম, এবং 1980-র দিকে, তার মানে আজ থেকে প্রায় ওইদিকে 20, এদিকে 44 বছর হয়ে গেছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বয়স। আর হচ্ছে কি এবিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে অনুপ্রাণিত হন, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটার নাম হচ্ছে এবিসি। পাইথন কিভাবে তৈরি করা হয়েছিল, পাইথন তৈরি করা হয়েছিল হচ্ছে শীতকালীন ছুটিতে ছিলেন তিনি, একজন গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো সে ছুটির মধ্যে বৈশা বানায় ফেলছে। আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেহেতু হইতেছি, ভবিষ্যতে আমরা এরকম অনেক কাজ করবো, ভালো লাগতেছে না সফটওয়্যার বানাও, খিদা লাগছে সফটওয়্যার বানাও, মানে যে কোনো জিনিস, এগুলো প্রচুর আনন্দের বিষয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসলেও প্রচুর আনন্দের বিষয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিজাইনিং, আমি যেহেতু ডিজাইন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মানে আমি ডিজাইনার এবং ডেভেলপার দুইটাই, আমি দুই ফিল্ডে আমার কাছে খুব আনন্দদায়ক লাগে। তো পাইথনের বৈশিষ্ট্য হচ্ছে সহজ ও পঠনযোগ্য, ইচ্ছা এগুলো তো বলছি। পাইথন জনপ্রিয় কেন, কারণ এটা ওপেন সোর্স এবং ফ্রি, এটা কোনো টাকা পয়সা দিতে হয় না, প্রচুর লাইব্রেরি আছে, কমিউনিটি সাপোর্ট প্রচুর, এবং প্রচুর মানে অ্যাপ্লিকেশনের জায়গাও প্রচুর। পাইথন কোড কীভাবে মেশিন কোডে রূপান্তরিত হয় এটা তো বলছি, আবার চলে আসছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখানে একটু বড় করে এক্সপ্লেন করছি। আপনারা যখন নোটটা পড়বেন তখন ক্লিয়ার হয়ে যাবেন, কিন্তু একদিন সময় নিয়ে জাস্ট নোটটা বানাইছি, আপনি অবশ্যই নোটটা পড়বেন, কারণ আমি এটা কষ্ট করে বানাইছি, কারণ আপনারা যেহেতু শিখতেছেন ভালোভাবেই শিখেন, ঠিক আছে, এই কারণে আমি আপনাদেরকে দিলাম। এটা হচ্ছে একটা দিছি, এই যে ফ্লো কীভাবে তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, টার্মিনাল কি, এই যে টার্মিনাল হচ্ছে মনে করেন এই মানে কমান্ড লাইন আছে না, সিএমডি, কমান্ড লাইনের মতো একটা জিনিস যেখানে কমান্ড দেওয়া যায়, মানে শেল অপারেটিং সিস্টেমের শেল পাঠানো হয় আর কি, সেই কমান্ড কার্যকর করে আউটপুট তৈরি করে, কীভাবে কাজ করে ওইটা আর কি। আচ্ছা, টার্মিনালের ব্যবহার হচ্ছে ফাইল তৈরি করে, মুছে ফেলে, পরিবর্তন করা, এই মাউস দিয়ে আমরা যে কাজগুলো করি অপারেটিং সিস্টেম আসার আগে মানে কম্পিউটারের এই মানে ফাইল মানে ব্রাউজিংয়ের কাজটা করা, ব্রাউজিং বা অপারেটিং করার কাজটা করা হয়তো আর কি টার্মিনাল দিয়ে। আর সোর্স কোড কম্পাইল করা যায়। আচ্ছা, গিটের মতো ভার্সন কন্ট্রোল, গিট তো বুঝেন, গিট মানে হচ্ছে আপনি যে কোড করতেছেন এই জিনিসটা যদি আপনার কোনো কারণে ল্যাপটপ নষ্ট হয়ে যায় বা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, আপনার কোডটা যাতে হারায় না যায়, আপনার কোডটা আর কি কোড করবেন আর পুশ করবেন, গিটহাবে পুশ হয়ে যাবে, গিটের মাধ্যমে পুশ হয়ে আপনার ওই জিনিসটা সেফ থাকবে। এবং আপনি যদি অনেকজন মানুষের সাথে কাজ করেন তখন আপনার এই ভার্সন কন্ট্রোলিং লাগবে। তো কোড এডিটর হচ্ছে যেটাতে আমরা কোড এডিট করি, মানে কোড লিখি, ওটার মধ্যেও কোড রান করা যায় বিভিন্ন কি বলে ওই যে মানে কম্পাইলার ইনস্টল করে আপনারা করতে পারেন কোড এডিটর আর কি স্টার্টার প্যাক হিসেবে ভালো, এবং অনেকে এটা দ্বারা মানে হয়ে যায়, মানে বিভ্রান্ত হয়ে যায়, কারণ আইডিতে সব কিছু ইমপ্লিমেন্ট করা থাকে, তো আইডি জিনিসটা একটু ইজি তুলনামূলক। কিন্তু আমি জানি না, কেরা জানি আমার একবার কইছিল যে আইডি নাকি কঠিন, কোড এডিটর নাকি সহজ। আমার কাছে ওরকম লাগে না, আমার কাছে মনে হয় আইডি সহজ, কোড এডিটর একটু কঠিন। আচ্ছা, কোড এডিটরের ব্যবহার হচ্ছে দ্রুত ও সহজে কোড লেখা যায় এবং কাস্টম প্লাগইন ইউজ করা যায়, মানে আপনার যদি সুন্দরভাবে কাজ করতে মন চায়। আমি এখনও এই যে আমার ভিএস কোড এখানে, এই যে আমি আপনাদের জন্য যে ক্লাসটা করছি, এটা আমি মানে করছি এটা কী বলে HTML করে রাখছি, আমি প্রেজেন্টেশন বানাই নাই, এই জিনিসটা আমি মানে আমার আগের একটা করা ছিল, ওইটার উপরে জাস্ট টেমপ্লেটিং করে বসায় দিছি। এইখানে ক্লিক করলে আপনি অনেক এক্সটেনশন নামাইতে পারবেন। এক্সটেনশনগুলো আপনার মানে আমার যে থিমটা, আমি কম্পিউটার কিনলাম এই মাত্র, দ্যাটস ওয়াই আমি কিছু করিনি। এখানে দেখবেন অনেক এক্সটেনশন আছে, অনেক ভালো ভালো এক্সটেনশন, থিম, ফন্ট, হাবিজাবি অনেক কিছু ইউজ করতে পারবেন কোড এডিটরে। আইডিইতে যে করা যায় না তা না, আইডিইতেও করা যায়, ঠিক আছে। আর আইডিটা হচ্ছে কি মানে কম্পাইলার, ডিবাগার, ভার্সন কন্ট্রোল সব একসাথে এক টুলের মধ্যে থাকে, সব কিছু থাকে আর কি।
হ্যাঁ, জনপ্রিয় আইডি হচ্ছে পাইথনের জন্য পাইচার্ম, জাভার জন্য কটলিনের জন্য ইন্টেলিজ আইডিয়া, ফ্লাটারের জন্য হয়তো বা করা যায়, আমি জানি না, আমার মনে হয় করা যায়। এক্লিপস, তারপরে ভিজুয়াল স্টুডিও। এই ভিজুয়াল স্টুডিও কি আইডি নাকি? ভিজুয়াল স্টুডিও হয়তো বা যে আরেকটা আছে না ভিজুয়াল স্টুডিওর মতো দেখতে এরকম, ওই যে ডট নেটের কাজ করে, ওইটা হয়তো ভিজুয়াল স্টুডিও বলতে ওইটারে বুঝেছে। তো নোটবুক কি, নোটবুক দিয়ে আমরা মনে করেন করতে পারি, মানে মেশিন লার্নিং তারপরে ডেটা অ্যানালিটিক্সের কাজগুলো করতে পারি আর কি, মানে নোটবুকের মাধ্যমে। এগুলার একটু পার্থক্য আপনারা পড়ে নেবেন, এগুলো না বোঝার মতো কিছু না। মানে জাস্ট আমি কিন্তু এই ভিডিওটা বানাইতাম না, আপনারা যেহেতু বলছেন, আমি জাস্ট এই হালকা করে এক্সপ্লেন করে দেওয়ার জন্য আমি জাস্ট এই ভিডিওটা বানাইতেছি। আর এই জিনিসটা যদি লাইভ ক্লাসে নিই তাহলে মনে করেন এই জিনিসটা আমি যদি আপনাকে 30 মিনিটে বুঝাইতে পারি, লাইভ ক্লাসে এটা বোঝানো লাগবে 2 ঘন্টা ধরে। কারণ তখন ব্যাপারটা কি, মানে সময় নষ্ট হবে না। আড্ডা দেওয়ার উদ্দেশ্য থাকলে আড্ডাই দিব বাস, যেটা সত্যি কথা। কিন্তু পড়ার উদ্দেশ্য থাকলে শুধু শুধু এতটুকু একটা জিনিসটা এত বড় বানানোর কোনো দরকার নেই, এই আর কি। ইন অ্যান নাটশেল, টার্মিনাল সিস্টেম এবং ফাইল ম্যানেজমেন্ট করে, কোড এডিটর দ্রুত কোড এবং ছোট প্রজেক্টের জন্য কাজ করে, আইডি বড় প্রজেক্টের জন্য বা মানে সব এক জায়গায় রাখার জন্য কাজ করে, আর নোটবুক হচ্ছে ডেটা সায়েন্স। আমি ডেটা বিজ্ঞান লিখলাম কেন আমি জানি না, আমার মাথা মতো লেগে গেছে। আচ্ছা, ডেটা সায়েন্স এবং ইন্টারেক্টিভ কোডিং করার জন্য আর কি, ঠিক আছে। পাইথন ম্যাকওএসে কীভাবে রান করবে এটা আমি দেখাই দিব। প্রথম আপনাদের কোনো কিছু ইনস্টল করা লাগবে না। প্রথম আপনারা যেটা করবেন, এই যে রেপল.com-এ যাবেন। আচ্ছা, আমি দেখাই, রেপল.com। আমার ওয়াইফাইটা স্লো, মানে একটু সমস্যা হচ্ছে হয়তো বা, জানি না, বাট ল্যাপটপে স্লো করে কিন্তু কম্পিউটারে ফাস্ট আছে। দেখি, ও সরি, এটা রেপল না, ও না, এটা না, সরি। রেপ্লিক বানালে আমি লিখে রাখছি না, এই যে এখানেও করতে পারেন। হ্যাঁ, এটা আমি দেখাই দিব, যখন আমি কোড করব তখন আমি দেখাই দিব অবশ্যই। অ্যান্ড আচ্ছা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।